সো এই বিষয়গুলো নিয়ে একটু জানানোর চেষ্টা করলাম। এরপরে আমরা আসলে একটা শর্ট প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা নিয়ে একটু বলার চেষ্টা করবো, যে একটা শর্ট প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা অনেকভাবে আসলে প্যারাগ্রাফ লেখার নিয়ম আমরা পড়ছি, যে ডগের যে কাউ, দ্য কাউ ইজ কি বলা যায়, যে দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমালস, এই যে ইট হ্যাজ ফোর লেগস, এইভাবে আমরা পড়ছি জার্নি বাই বোট। বাট এইগুলো কিন্তু আমাদের যে ইউনিভার্সিটি লেভেলে কখনোই আসলে আমাদেরকে এইভাবে পড়ানোর চিন্তা করা হয় না। তো সেই জায়গায় তোমাকে আসলে চিন্তা করতে হবে, তোমার লেখাটাও ওই জায়গাটা করতে হবে। এখন স্ট্যান্ডার্ড যেটা ইউনিভার্সিটি টিচার আসলে কিভাবে প্যারাগ্রাফ লেখায় এবং তারা কিভাবে আসলে খাতাটা দেখতে চায়। আচ্ছা, তোমরা কারা কারা নিউজ পেপার পড়ছো? নিউজ পেপারে দেখবা যে যে কোনো টপিক নিয়ে আলোচনা করা হইলে প্রথম যে প্যারাটা থাকে সেখানে, বা প্রথম যে লাইন, দুই তিনটা লাইনে আসলে মূল ভাবটা বলা হয় যে কি নিয়ে আসলে কথাটা বলছে। তো বা হচ্ছে আমরা যে নিউজ পেপারে যে হেডলাইনটা দেখি, এই হেডলাইন দেখে আমরা বুঝতে পারি যে আমরা এইখানে কি নিয়ে আলোচনা করছে। তো এই যে নিউজ পেপারে যেটা বলে সেটা হচ্ছে আসলে টপিক সেন্টেন্স, অর্থাৎ আমরা প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা করব এটাই আসলে এই টপিক সেন্টেন্সের মধ্যে বলা হয়ে যায়, যে আমরা কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব। এখন তোমার লেখার ক্ষেত্রে দেখো, তোমার কি যে খাতা দেখবে তার একটা চিন্তা আসে, সে 1 মিনিটে শেষ করবে। এরপর হচ্ছে তারা হচ্ছে জন ল্যাঙ্গান, তারপর রেমন মার্ফি, এই বইগুলো ফলো করে এবং তারা ওই স্ট্যান্ডার্ড আসলে চায় যে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ওই স্ট্যান্ডার্ডটা ফলো করুক। তো সেক্ষেত্রে তোমাকে এই টপিক সেন্টেন্সটা লেখার স্ট্র্যাটেজি বা তোমাকে এটা শিখতে হবে যে কিভাবে একটা টপিক সেন্টেন্স লিখতে হয়। এখন টপিক সেন্টেন্স লিখে ফেললা, এখানে 3টা প্রবলেম হয়তো লিখলা, আমি এটা তোমাকে দেখাবো উদাহরণ কিভাবে তুমি লিখতে পারবা। বাট 3টা টপিক সেন্টেন্সে 3টা পয়েন্ট লিখলে, এখন এই পয়েন্টটাকে আসলে বডিতে আলোচনা করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ভূমিকা, এখানে তুমি এক্সপ্লেনেশন দিবা এবং এই শেষে কি কনক্লুশন, অর্থাৎ তুমি এই যেটা বলছো এটাকে র্যাপ আপ করবা এখানে কনক্লুশন এসে। আচ্ছা, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, তোমরা যারা দেখছো, আহ, তোমরা এই যে টপিক সেন্টেন্স বডি কনক্লুশন দিয়ে যে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, এটা আসলে কে কে শুনছো বা এটা জানো, একটু যদি জানাও যে কে কে শুনছো আর কি, যে এই যে টপিক সেন্টেন্স বডি কনক্লুশন দিয়ে আসলে একটা প্যারাগ্রাফ যে লিখতে হয়, এটা কি নতুন শিখছো না আগে থেকে জানো? কারা আসলে জানো যে এইভাবে আসলে একটা প্যারাগ্রাফ লিখতে হয়? এটা এখন হচ্ছে টপিক সেন্টেন্সটা কি। আর টপিক সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট ইন্ট্রোডিউস দ্য মেইন আইডিয়া অফ প্যারাগ্রাফ, অর্থাৎ যে আমরা মেইন আইডিয়া, একটা টপিক সেন্টেন্স হচ্ছে প্যারাগ্রাফে আমরা কি লিখছি এই মেইন আইডিয়াকে আমরা ইন্ট্রোডিউস করব, যাতে আমরা যে রিডার, আমি কেন একটা প্যারাগ্রাফ লিখি, এই প্যারাগ্রাফটা লিখে আমাদেরকে কেন শেখানো হয় যে আমরা কোনো আমাদের ভবিষ্যতে যখন আমরা কোনো কাজ করব, তো আমরা ইন্ট্রোডিউস করবো যে আমরা কি আসলে করতে চাই, সেটাকে টপিক সেন্টেন্সের মধ্যে লিখবো। এরপর হচ্ছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফস আর দ্য প্যারাগ্রাফস ইন দ্য মিডল অফ অ্যান essay that support the thesis statement and provide evidence for the main argument, অর্থাৎ আমরা যে এখানে যে আইডিয়াটাকে লিখছি এইটার সাথে সে আর্গুমেন্ট করবে, এটা কি করবে, সে তারকে কানেক্ট করবে এবং সেটা নিয়ে এক্সপ্লেনেশন দেবে। এরপর হচ্ছে কনক্লুশন। A conclusion sentence is the final sentence of paragraph and should logically close the argument or paragraph, অর্থাৎ এটাকে আমি লজিক্যাল, কেন আমি এটাই ব্যবহার করলাম সেটাকেই আসলে আমার কানেক্ট করতে হবে। অর্থাৎ 3টা বিষয়, একটা প্যারাগ্রাফ লিখতে হলে সবসময় জন্য মনে রাখবা, এটা হচ্ছে টপিক সেন্টেন্স থাকতে হবে, একটা বডি থাকতে হবে এবং একটা কনক্লুশন থাকতে হবে, তাহলেই তোমার একটা প্যারাগ্রাফ হবে। তো তুমি যখন লেখার চেষ্টা করবা তখন কিন্তু এই জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে। এরপর আসো আমরা একটু টপিক সেন্টেন্সটা কিভাবে লিখতে পারি। আমরা টার্সিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ 2023 সালে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শর্ট প্যারাগ্রাফটি আসছিল, আমরা ওইটাকে একটু জাস্ট আমাদের নিজেদের জন্য একটু প্র্যাকটিসের জন্য আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা প্রথমে যে জেনেছি যে টপিক সেন্টেন্স হলো যে একটি বাক্য যা একটি অনুচ্ছেদের মূল ধারণাকে সংক্ষিপ্ত সার দেয়, অর্থাৎ একটি বাক্য হবে। তার মানে আমরা টপিক সেন্টেন্স লেখার ক্ষেত্রে একটি বাক্য লিখবো। যেমন ধরো, টার্সিয়ারি এডুকেশন ইজ অ্যান অ্যাডভান্স লেভেল অফ লার্নিং, অর্থাৎ দেখো এখানে তুমি যখন লিখবা কোন সেন্টেন্স লিখতে পারো, এই এটাও তুমি কিন্তু ব্যবহার করতে পারো। এখানে যদি টার্সিয়ারি না হয়ে হইতে পারে যে ইন্টারমিডিয়েট এডুকেশন হইতে পারে, ট্রাফিক জ্যাম হইতে পারে, ট্রাফিক দ্যাট ইন্ডিকেট, এইরকম অফার। এখন এইখানে এই যে লিখছি তার মানে দ্যাটের পরে অফার স্পেশালাইজ নলেজ, অর্থাৎ একটা পয়েন্ট কিন্তু আমি আইডিয়া বলে ফেলছি যে আমরা অ্যাডভান্স লেভেল অফ লার্নিং এ করি যেটা অফার করে স্পেশালাইজ লার্নিং। এখন স্পেশালাইজ লার্নিং কেন হইলো সেটা একটু জাস্ট বলি।
যে দেখো এইচএসসি পর্যন্ত তোমরা কি করো, যে হচ্ছে কেউ যদি সায়েন্সে পড়ো সেখানে 14টা সাবজেক্ট পড়ো। বাট যখন তুমি ইউনিভার্সিটিতে আসছো তখন কিন্তু তুমি একটা স্পেসিফিক, যে তুমি ইংলিশ নিয়ে পড়ছো বা বাংলা নিয়ে পড়ছো, তাহলে তোমাকে কি স্পেশালিস্ট নলেজ দিচ্ছে। এরপর কি হচ্ছে, স্কিল ডেভেলপ করতেছে, স্কিল ডেভেলপমেন্ট। এরপর হচ্ছে অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটি তোমাকে কি দিচ্ছে, একটা যখন তুমি হচ্ছে টার্সিয়ারি এডুকেশন বা তুমি হচ্ছে ইউনিভার্সিটিতে আসছো, তখন তোমার কিন্তু ক্যারিয়ার অপরচুনিটিস অন্যদের তুলনায় বেড়ে যাচ্ছে। তাহলে আমি 3টা পয়েন্টকে এখানে আসলে করছি। তাহলে একটা টপিক সেন্টেন্সে আসলে কি হবে, যে তুমি এইভাবে টার্সিয়ারি এডুকেশনের জায়গায় তোমরা হচ্ছে ব্যবহার করতে পারবা, যে কোনো ওয়ার্ড ব্যবহার করলা। এরপর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল না, ওটা সম্পর্কে একটু জাস্ট ধারণা দিবা, যে এইখানে আসলে সে কি বলতে চাচ্ছে, মানে টার্সিয়ারি এডুকেশন কি, বা হচ্ছে ট্রাফিক জ্যাম কি, বা হচ্ছে যে এই যে স্টুডেন্ট মুভমেন্ট এইটা কি, সেটা জাস্ট একটু বলে দেন দ্যাট দিয়ে তুমি দ্যাট দিতে পারো, বা হচ্ছে এখানে তুমি আরো অন্য ওয়ার্ড গুলো ইউজ করে তুমি তারপর 3টা আইডিয়াকে তুমি জাস্ট করবা, যে 3টা পয়েন্ট নিয়ে তুমি আলোচনা করবা। কেন শিখাচ্ছি, এটা শিখেছি কারণ হইলো যে আমরা কিন্তু প্রফেসরের জন্য লিখছি, আমরা কিন্তু স্কুল টিচারের জন্য লিখতেছি না, যে উনি হল খাতা দেখে খাতার কত বড় লিখছো কতটুকু লিখছো, একটা 2 পেজ লিখছো বলে তোমাকে 7 দিয়ে দিবে, এটা কিন্তু তারা করবে না। আমি নিজেও আসলে এর ভুক্তভোগী, যে আমার এমন হয়েছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, আমার এমসিকিউ তো অনেক ভালো হয়েছে, কিন্তু যে জায়গায় দেখা গেছে যে আমার রিটেনে অনেক খারাপ হয়েছে, কারণ কি আমি আসলে লেখার ওয়েটা বুঝতাম না। তো আমার কাছে তখন থেকে মনে হয়েছে যে না, আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করব, এবং সেই জায়গা থেকে আসলে এই ক্লাসগুলো নেওয়ার চিন্তা করছিলাম, এবং তোমাদের সাথে আসলে এই ক্লাসগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করছি। তুমি এই জিনিসটা বুঝছো কিনা এরপরে আমরা একটু বডিতে যাই। এখন বডিটা হচ্ছে কি, যে একটি মূল অনুচ্ছেদের একটি প্রবন্ধ, যা মাঝখানে অনুচ্ছেদ, যা মূল ধারণাকে সমর্থন করে। অর্থাৎ আমরা এই যে মূল ধারণা যেটা ছিল, কি ছিল ভাইয়া, স্পেশালাইজ নলেজ, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস। তো এইটা যখন থাকতেছে, তাহলে আমার এই মূল ধারণাটাকে আমি এক্সপ্লেনেশনে যাব। এখন তোমরা হচ্ছে কানেক্টর পড়ছিলে না, এই কানেক্টরস গুলোকে আসলে তোমার লেখার মধ্যে কি নিয়ে আসতে হবে। তুমি যেগুলো শিখছো, এখন ওইগুলো তো আমরা কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো তো আমাকে শেখায়নি। কিন্তু এইগুলো আসলে ইউনিভার্সিটি লেভেলে মানে টিচার এক্সপেক্ট করে যে তুমি এগুলো এগুলো ব্যবহার করবা। তো এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, মোর ওভার, অ্যাট ফার্স্ট, এই যে শব্দগুলো আছে, এগুলোকে তোমাকে ইউনিভার্সিটি লেভেলের টিচারদেরকে কনভিন্স করতে হইলে, বা তোমাকে ইউনিভার্সিটির এই করতে হলে তোমাকে এগুলো ব্যবহার করতে হবে। তো এই জায়গায় দেখো যে এখানে বলছে ফার্স্টলি ইট প্রোভাইডস ডিপ নলেজ অফ স্পেসিফিক ফিল্ডস থ্রু ডিগ্রি প্রোগ্রাম। অর্থাৎ কি হয়, যে আমাদের এটা প্রোভাইড করে কি, স্পেসিফিক স্পেসিফিক ফিল্ড, একটা ফিল্ড। অর্থাৎ আমি অর্থনীতি নিয়ে পড়ছি, তাহলে আমি অর্থনীতি নিয়ে জানবো। এরপর হচ্ছে আমার কি হচ্ছে, যে আমি ওই ডিগ্রি নিচ্ছি, সাস অ্যাজ ইঞ্জিনিয়ারিং হইতে পারে, মেডিসিন হইতে পারে, বা আর্টস হইতে পারে, আরও হইতে পারে, বিএসসি হইতে পারে, বিজনেস হইতে পারে। ইকুইপিং স্টুডেন্ট উইথ দ্য এক্সপার্টিস। অর্থাৎ যখন এই যে স্পেশালাইজ আমি নলেজ নিচ্ছি, তখন কি হচ্ছে, ওর যে এক্সপার্ট হয়ে যাচ্ছে ওইটাতে। ধরো কেউ যদি হচ্ছে শুধু মানে টিকটক টিকটক যেটা আছে, ওইখানে যারা ভিডিও বানাইতে থাকে কন্টিনিউসলি 4 বছর ধরে ভিডিও বানাচ্ছে, এখন ওটাই কি হবে, সে এক্সপার্ট হয়ে যাবে, তাই না? তো তোমার সেই ক্ষেত্রে আসলে চিন্তা করতে হবে যে ওই এক্সপার্টিসটা হওয়ার ক্ষেত্রে তোমার কি করতে হবে, ওই যে 4 বছর ধরে পড়ছো তার মানে সে এক্সপার্ট হয়ে যাচ্ছে। তো এইখানে যেমন এখানে বলে ফর ইনস্ট্যান্ট, এখন বডি আসলে কিভাবে লিখতে হয়, তোমাকে ওই যে টপিক সেন্টেন্স যেটা বলছি না, তোমাকে এটা একটা একটা সেন্টেন্স প্রথমে তোমাকে আলোচনা করতে হবে, তোমাকে বলতে হবে এইটা হচ্ছে আমি এইটা বলতে চাচ্ছি, এরপর তোমাকে ওটার স্পেসিফিক একটা এক্সাম্পল দিতে হবে। এই যে আইডিয়াটাকে একটা সেন্টেন্সে তোমাকে বলতে হবে যে আমি ডিপ নলেজটা করছি। তারপরে যে তোমাকে এটা, ফর ইনস্ট্যান্স ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ডিজাইন ইনোভেটিভ সলিউশন টু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। তো তার মানে একটা এক্সাম্পল তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে, যে আমরা যদি ইঞ্জিনিয়ার গ্রাজুয়েটের কথা বলি, তারা কি করবে, তো নতুন নতুন ডিজাইন ডেভেলপ করবে যেটা রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেমকে সলভ করে। তো এইটা হচ্ছে কি হচ্ছে, এই যে আমরা যে লাইনটা লিখছি, এই লাইনটাকেও সাপোর্ট করতেছে, যে ভাই আমি হচ্ছে স্পেসিফিক নলেজ ইঞ্জিনিয়ারিং শিখছি, তো এখন দেখো যে আমি এটা এক্সপার্টিস, আমি কোন নতুন রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমটা যেটা হয় ওটাকে আমি সলভ করছি। এরপর আমরা কি করছি, যে সেকেন্ড,
It first foster critical thinking and problem solving skill by engineering students in research and collaborate project, preparing them tackle complex challenge. তার মানে এখানে কি বলছে যে এটা ফোস্টার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি। আমরা কি বলছিলাম এখানে যে আমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। তো কি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে যে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের আসলে যখন সে এক্সপার্টিস হচ্ছে তখন তার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ে। ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে যে ওই সবার মতো আসলে আলোচনা করে না, ওটা হচ্ছে সে অনেক কিছু চিন্তা করে প্রবলেম সলভ করতে পারে। অর্থাৎ আমার যে এখন প্রবলেম হচ্ছে আমি ওটা সলভ করতে পারি। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কোনো প্রবলেম হলে আমরা কি করছি, বাবা মাকে বলছি। এখন যে প্রবলেমটা হচ্ছে আমরা কি করছি, আমরা নিজেরা সলভ করার চেষ্টা করছি। তোমরা দেখবা যে অনেক মানে ছেলে মেয়ে আছে যারা নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করে, অনেকে আছে যারা বেশিরভাগ ক্ষেত্রে সলভ করতে পারে না। এখন ওই জিনিসগুলোকে আমরা এই স্কিলটা ডেভেলপ করতে পারছি। এরপর হচ্ছে ওইখানে ওই যে ও আবার হচ্ছে এইখানে দিয়েছি যে কোলাবোরেটেড প্রজেক্ট প্রিপেয়ারিং দেম টু ট্যাকেল কমপ্লেক্স চ্যালেঞ্জ। তো এই এক্সাম্পলটা কেন এটা করছে, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং, এটা হচ্ছে কোলাবোরেটেড প্রজেক্ট অ্যান্ড প্রিপেয়ার দেম টু ট্যাকেল কমপ্লেক্স চ্যালেঞ্জ। এই যে কমপ্লেক্স যে চ্যালেঞ্জগুলো আসে, এখন একটা ইঞ্জিনিয়ার কি হয় যে তোমার একটা বাড়ি বানাচ্ছি, তো বাড়ি বানানোর ক্ষেত্রে আমরা একটা বাড়ি বানালাম। এখন আমি কি করছি যে এইখানে আসলে এটা হবে কিনা বা হচ্ছে এইখানে কতটুকু রড দিতে হবে, এটা যদি আমি ভুল থাকি তাহলে ওটা কি তার প্রবলেম না? এখন দেখা যাচ্ছে এমন হইলো যে খুলনাতে একটা বাড়ি বানাইতে গেলে মানে কতটুকু মাটি খোঁড়া লাগবে, আবার তুমি যদি ধরো আহ ইসে বানাইতে যাও, ধরো হচ্ছে সিলেটে বানাও, একই রকম তো মাটি করা লাগবে না, একই রড ব্যবহার করা যাবে না। তো এখানে তো প্রতিনিয়ত একটা একটা প্রবলেম হচ্ছে, তো ওই প্রবলেম গুলো সলভ করে ফেলে। এবার লাস্টলি, অর্থাৎ আমরা 3 নম্বর বলছি, মানে থার্ড যেটা শেষ করছে, এই জন্য আমরা এটাকে লাস্টলি বলছি। তার মানে কি দেখো, একজন যখন এইটা পড়তেছে, আচ্ছা আমি এটা শেষ করি তারপর। টার্সিয়ারি এডুকেশন ইনক্রিজ এমপ্লয় অ্যাবিলিটি অ্যান্ড ইনকাম পোটেনশিয়াল বাই মিটিং ইন্ডাস্ট্রি ডিমান্ড। অর্থাৎ আমাদের তো ইন্ডাস্ট্রি গুলো বা গভর্নমেন্ট জবের কি ডিমান্ড আছে না, যে তোমাকে বিসিএস ক্যাডার হইতে হলে তোমাকে কি করতে হবে, অনার্স পাস করতে হবে। তো অনার্স পাস তোমাকে বিসিএস এ বসতে দিবে না, তাহলে ওর ডিমান্ডস কি ছিল, ওই ডিমান্ডসটাকে আমরা ইনক্রিজ মানে পূরণ করছি। দেন হচ্ছে আমার কি হচ্ছে, এমপ্লয়মেন্টের যে অ্যাবিলিটি সেটা বাড়ছে, আমার ইনকামও বাড়ছে। একজন নবম গ্রেডে যে জব করে তার যে স্যালারি হচ্ছে 35,000 টাকা, কিন্তু যে 15 গ্রেডে চাকরি করে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে 15,000 টাকা। তাহলে আমার এখানে আমার 20,000 টাকা আমার ইনকামের বেড়ে যাচ্ছে, কারণ কি আমি অনার্স পাস করে আমি জবে ঢুকছি। তো ফর এক্সাম্পল এ মাস্টার ডিগ্রি অপেন লিজ দ্য বেটার জব প্রসপেক্ট। অর্থাৎ একজন মাস্টার যে পাস করে সে হচ্ছে কি করতে পারে, সে মাল্টি ন্যাশনালে যাইতে পারে, সে বিসিএস দিতে পারছে, সে হচ্ছে কর্পোরেটে জব করতে পারছে, সে বিদেশে যাইতে পারছে। তাহলে সে এই যে অপরচুনিটি গুলো কিন্তু পাচ্ছে, যেটা সে অন্য ক্ষেত্রে পাচ্ছে না। আশা করছি তোমরা কি বুঝছো এটা। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এই টপিকটা যে কিভাবে আসলে লেখা হয়েছে, এখানে আসলে মূলত দেখো আমরা যে কানেক্টর গুলো পড়ছিলাম সেগুলোর ব্যবহার করছি, কারণ তোমাদেরকে আসলে বলাই হয়ে থাকে যে তোমরা এই বিষয়গুলোকে ব্যবহার করা। তো আমরা এটা ব্যবহার করছি। দেন দেখো খুবই শর্ট করে আমরা এটা লেখার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। এখন কোনো কোয়েশ্চেন থাকলে, এই বডিতে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা বলতে পারো, কারণ আমরা আরো অনেক টপিক এবং তোমাদের কোয়েশ্চেন গুলো নেওয়া হবে। তো তোমরা একটু কমেন্ট করো। আর একটা জিনিস বলে, তোমরা যদি এই ভিডিওটি শেয়ার করো তাহলে তোমাদেরকে এই স্লাইডটি আমরা দিয়ে দিব। তো তোমরা একটু শেয়ার করবা এবং অবশ্যই আমাদেরকে একটু শেয়ার করো যাতে আরো এর পরের ক্লাসে আরো অনেকেই আসতে পারে। আর যারা শেয়ার করবে একটা শেয়ার ডান লিখবা যাতে আমরা এই স্লাইডটি তোমাদের দেওয়ার সময় আমরা দিতে পারি। তো তোমরা একটু শেয়ার ডান লিখবা, একটু শেয়ার ডান লিখবা যাতে আমরা বুঝতে পারি যে আহ, আচ্ছা, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তুমি সেন্টেন্স ডিপেন্ড করে না তোমার আসলে ওই যে আহ, এটা আসলে ওয়ার্ডকে তুমি ইয়ে করো, তুমি 90 বা 100 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করো। মানে এইটা খুব বেশি ইয়ে করার দরকার নেই, তোমার মেইন কনসেপ্টটাকে ডেভেলপ করতে হবে। মানে কনসেপ্টটা এভাবে ডেভেলপ করো যাতে যে স্টুডেন্টরা আসলে মানে
তুমি কি বলতে চাও, প্যারাগ্রাফের মধ্যে তুমি কি লিখতে চাও? ওনারা টার্সিয়ারি এডুকেশন আসলে চাচ্ছে, যে টার্সিয়ারি এডুকেশনটা জানতে। এখন তোমাকে ওইটা বোঝাইতে হবে। তুমি অনেক, আমরা যেগুলো কাজগুলো করে ফেলছি, দেখো তোমার কাছে তো সময় খুবই কম, তো সময় যখন কম থাকবে তুমি কি এখন পারবা যে ওই সময়টাকে ব্যবহার করা? এখন ওই সময়টা কিন্তু তোমাকে খুব ভালো করে ব্যবহার করতে হবে। এই জন্য তুমি আসলে এই যে 90 বা 100 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবা, যাতে তোমার ওই টাইমগুলো থাকে। কারণ কি হবে, তোমাকে তো সব কোয়েশ্চেনের অ্যান্সারই আসলে দিতে হবে রিটেনের ক্ষেত্রে বা সব ক্ষেত্রে। না হলে কি হবে, তুমি তো মানে চান্স পাওয়া তোমার জন্য টাফ হয়ে যাবে। এবং এই রিটেনই কিন্তু আসলে কে ফার্স্ট হবে, কে 100-র মধ্যে থাকবে, কে চান্স পাবে পাবে না, এটা এখন ডিফেন্ড করতেছে। এবং এই বছর তোমরা তো অনেক ছাড় পাচ্ছ যে আমরা হচ্ছে তোমাদের একসাথে পরীক্ষা হচ্ছে, এর পরের বছর কিন্তু হবে যে রিটেন আলাদা একটা পরীক্ষা হবে। তো সেটা আসলে খুবই কঠিন হবে তাদের জন্য। এরপর হচ্ছে আমাদের কনক্লুশন। কনক্লুশন হচ্ছে এমন একটা, আমরা যে উপসংহার লিখি, যে আমরা দেখবা বাংলায় বা এর সময় লিখি যে এই যে অনুচ্ছেদটি বা রহিমের এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার গুরুত্ব অপরিসীম ছিল, আশা করি এটা এই হবে। তো হলে আমরা যে যুক্তিটা আমরা সমাপ্তি করতেছি, অনুচ্ছেদের চূড়ান্ত বাক্য এবং যুক্তিসঙ্গতভাবে যুক্তি বা অনুচ্ছেদের সমাপ্তি হওয়া উচিত। অর্থাৎ আমরা এই যে যুক্তিসঙ্গতভাবে, দেখো এখন আমরা আবার কিন্তু একটা কানেক্টর ইউজ করছি, বা কোহেসিভ ডিভাইস বলে এগুলোকে। ইন কনক্লুশন, টার্সিয়ারি এডুকেশন ইজ এসেনশিয়াল ফর পার্সোনাল গ্রোথ। এখন দেখো এখানে কি বলছে, যে পার্সোনাল গ্রোথ অ্যান্ড প্রফেশনাল সাকসেস। এখন এইখানে যখন আমার কি হচ্ছে, দেখো আমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, তখন কি হয়, পার্সোনাল গ্রোথ বাড়ে এবং আমার প্রফেশনাল গ্রোথও কিন্তু বাড়তেছে। যখন আমার স্পেসিফিক একটা স্কিল থাকতেছে, তখন লোকজন আমাকে ডাকছে। অ্যান্ড মেক ইট এ ভাইটাল স্টেপ টুয়ার্ড আ ব্রাইটার ফিউচার। অর্থাৎ আমার ভবিষ্যতের জন্য কি করছে, আমাকে ইনরিচ করছে। তো টার্সিয়ারি এডুকেশন কি করছে, যে আমাকে ইনরিচ করছে। তার মানে আমরা দেখো এখানে কিভাবে লিখছে, টপিক সেন্টেন্স, এরপর হচ্ছে বডি এন্ড কনক্লুশন। তাহলে তোমাকে জাস্ট করতে হবে যে তুমি যেটা লিখবা, এটা এই যে তিনটায় ইস্যু করবা, তিনটা আইডিয়া বা এভাবে ডেভেলপ করবা, যাতে তুমি বেটার লার্নিংটা ডেভেলপ করতে পারো। সেকেন্ড হলো কোহেসিভ ডিভাইস গুলো ব্যবহার করা। থার্ড ওয়ান হইলো আহ, যে হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সে না লিখে একটু কমপ্লেক্স, হয়তো তুমি 4টা 5টা সিম্পল সেন্টেন্স লিখলা, একটা ওর মধ্যে কমপ্লেক্স একটু লেখার চেষ্টা করলা, একটা কম্পাউন্ড লিখলা। এখন এইগুলো তো তুমি শিখছো, এখন এগুলোকে ব্যবহার করো। এখন তুমি বলতে পারো ভাই এখন তো খুবই কম সময়, তাহলে তো এটা আমি কি করব? তাহলে এমন হইতে পারে তুমি জাস্ট এটা প্র্যাকটিস করতে পারো। একটা একটা আমি যে এই যে এটা দিয়েছি, এটা তুমি এই স্লাইডটা নিতে পারো, নিয়ে এখানে দেখে দেখে একটু প্র্যাকটিস করলা। এরপর আমাদের যে গ্রুপটা আছে এখানে তুমি শেয়ার করতে পারো, আমরা চেক করে দিতে পারি। তো আমাদের একটা পরীক্ষাও আছে সামনে, যদিও এটা পেইড বেসের পরীক্ষা প্যারাগ্রাফের জন্য, মানে আমরা ফুললি যে ক্লাসগুলো নেবো এখানের উপরে আমরা এক্সাম নিই। তো ওইখানে চাইলে তুমি ভর্তি হতে পারো, কিন্তু না ভর্তি না হইলেও আসলে কোনো সমস্যা নাই, তোমরা এই ক্লাসগুলো ফ্রিতেই পাবা। আর যদি মনে হয় যে না ভাই আমরা হচ্ছে একটু ফিডব্যাক দরকার, বা 2 মাস এখনো আছে, যদি ফিডব্যাক নিই, তাহলে আমাদের এটাই ভর্তি হইতে পারো। আর না হইলেও কোনো সমস্যা নেই, আমরা ক্লাসগুলো 14টি ক্লাস তোমাদের জন্য ফ্রিতেই রাখছি, এবং তোমাদের প্রশ্নগুলো শুনবো।